নির্বাচিত বিধায়ক হিসেবে বিধানসভায় পাঠাতে চলেছেন 2026-এ। মিটে গেল। এবার কেউ সেখানে ভবানীপুর নামটা দেখে প্রচারের জন্য, নিজের প্রচার পাওয়ার জন্য কেউ যদি বলে বসে যে আমি ভবানীপুরে দাঁড়াবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, দিনের শেষে কুছ নেই কারেঙ্গা, তো ওই হাল হয়েছে। আমরা প্রথম থেকে বলেছি ভবানীপুরটা নিয়ে কথা বলবেন না। ওখানে চোখ ধাঁধিয়ে যাবে, চোখ ঝলসে যাবে, করবেন না এসব। শোনেননি, এখন তো কথা যা যা শোনা যাচ্ছে যে সেই একটু ব্যাকআউট বলতে যান কেন এসব? বলছি ঠাকুরিয়ায় সেখানে পোস্টার করেছে বিজেপির, রামনবমীর নিয়েও একদম তোপ দাগছেন, বলছেন যে কোটি মানুষ নিয়ে রাস্তায় বেরোবেন, তিনি নিজে এগড়া শ্যামপুকুরে থাকবেন, পুলিশ পারলে আটকে দেখা। সারেঙ্গার একটি উদাহরণ দিয়ে বলছেন যে থানা প্রফর্মা তৈরি করে দিয়েছে, যে মিছিলের রাস্তাতে কোনো মুসলিম মহল্লা পড়ছে কিনা জানতে হবে, এবং একটা রাম মন্দিরও তিনি উদ্বোধন করতে শিলান্যাস করবেন। দেখুন, আমরা আবারও বলছি, শুভেন্দু অধিকারী যে প্ররোচনা দিতে চাইছেন, আমরা কোনো অবস্থায় সেই প্ররোচনায় পা দেব না। আমাদের প্রায়োরিটি হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন, রুটি কাপড়া মাকান, বাংলায় এতগুলো স্কিম মানুষের কাছে পৌঁছে দেয়া, পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, মানুষের আয় বৃদ্ধি, সবাই মিলে ভালো থাকা, ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক সুন্দর যেরম আছে সেরম রাখা। যারা বাংলার ন্যায্য টাকা দেয় না, যারা বাংলার মানুষকে 100 দিনের কাজ করিয়ে টাকা দেয় না, যারা আবাসের টাকা দেয় না, যাদের টাকা মমতা ব্যানার্জিকে দিয়ে দিতে হয় রাজ্যের তহবিল থেকে, তারা উন্নয়নের রাজনীতিতে পাল্লা দিতে না পেরে অন্য ন্যারেটিভ, বিষ মেশানো ন্যারেটিভ, ভেদাভেদের ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে। আমরা উত্তরও দেব না, আমরা তাদের প্ররোচনায় পাও দেব না, তাদের আমরা এই পাত্তাই দিচ্ছি না। দীর্ঘদিন ধরে যে সংস্কৃতি বাংলায় চলে আসছে চলবে, আর রাজনীতি করতে হলে ডেভেলপমেন্টের কথা, রুটি কাপড়ার মাকানের কথা বলুন। যাদের হাতে রুটি কাপড়ার মাকানের স্লোগান নেই, তারাই বিষ মেশানো ভেদাভেদের কথা বলেন। আমরা ওনাদের এই পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা কোনো অবস্থায় এসব সফল হবে না বাংলার মাটিতে। বাংলার মানুষ উন্নয়নের দিকেই থাকবেন। ওনারা আজগুবি কিছু কথা বলে, প্ররোচনামূলক কথা বলে তারা নজর ঘোরাতে চাইবেন, এসবে আমরা পা দেব না। এর আগের বার যখন দিলীপ ঘোষ বিধানসভায় এসেছিলেন, শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছিলেন, এবার তিনি থাকলেন, বৈঠক করলেন, সম্বর্ধনা দিলেন দিলীপ ঘোষকে। সে তাদের ব্যাপার, তাদের কখন কোথায় কার সঙ্গে কি দেখা হচ্ছে, এটা দলের ব্যাপার, ওনাদের দলের ব্যাপার, সেই ব্যাপারে আমরা কেন মন্তব্য করব? আমি আবার বলছি, আমরা যারা বাংলার টাকা এনে দিতে পারে না, 100 দিনের কাজ করিয়ে তার টাকা দেয় না, আবাসের টাকা এনে দিতে পারে না, বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় কিন্তু বাংলার পাওনা 1,70,000 কোটি টাকা আদায় করে এনে দিতে পারে না, তারা উন্নয়নের স্লোগান থেকে সরে গিয়ে অন্য ন্যারেটিভ তৈরি করতে চাইছে, মানুষকে বিভ্রান্ত করতে। আমরা এসব প্ররোচনায় পা দেব না। মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন, মানুষ জানেন তৃণমূল কংগ্রেসের সরকার মানে সকলের মঙ্গল, সমাজের মঙ্গল, বাংলার মঙ্গল। আমরা আমাদের কাজ, উন্নয়নের কাজ করে যাব। বলছি আজকে এমএলএমপি কোর্টে দিলীপ ঘোষ শুনানিতে এসেছিলেন, সেখানে 2019-এ তিনি অভিযুক্ত হয়েছিলেন, এবং যখন নেতা ছিলেন তৃণমূলের শুভেন্দু অধিকারী, এবং তিনি বলছেন যে যারাই এরকম করে এবং তারাই দল পাল্টে ফেলে, যারা অভিযোগ করে তার বিরুদ্ধে। তো এই তো দিলীপবাবু ভালো বলতে পারবেন। দিলীপবাবুর বিরুদ্ধে মামলা, সেই মামলা পূর্ব মেদিনীপুরের, সেখানে কার কথায় কারা মামলা করেছিল সে তো দিলীপবাবু জানেন। তখন সেই মামলাতে এখন দিলীপবাবুকে যেতে হয়েছে। এখন দিলীপবাবু যেটা বলছেন তারা তাদের মতো করে এবার ঠিক করে নিন। ঢাকুরিয়ায় দেখা যাচ্ছে যে বিজেপির একটা অংশ তারা পোস্টার দিয়েছে যে উৎকোচ এবং টাকার বিনিময়ে। দেখুন, এই যে দক্ষিণ কলকাতায় বিজেপির পার্টি অফিসে যে পোস্টার পড়েছে, এটা তো নতুন নয়। বিজেপির নেতা তথাগত রায় বহুদিন আগেই বলেছেন কামিনী কাঞ্চন দিয়ে দল চলছে। কি দিয়ে দল চলছে? কামিনী কাঞ্চন দিয়ে দল চলছে। কিন্তু তথাগত রায় প্রকাশ্যে বলেছেন। আরো বহু এলাকায় বিজেপির এইসব নিয়ে তো মারামারি হয়েছে। তো ফলে ওদের নিজেদের দল গোষ্ঠীবাজি
নিজেদের নেতা নেত্রী বিরুদ্ধে পোস্টার ফেলেছে, ওদের দলের বিক্ষুব্ধ অংশই ফেলেছে। ওদের এক নেতা অকারণ তৃণমূলকে দোষারোপ করছেন। আরে বসে আপনার দলের নেতা তথাগত রায় প্রকাশ্যে বলেছে কামিনী কাঞ্চন দিয়ে বিজেপি চলে, তো তারই এই কামিনী কাঞ্চনের প্রতিফলনই ওই পোস্টারে আছে। বিজেপি বলছে যে এটা তৃণমূল ফেলেছে। কেন? তৃণমূলের খেয়ে দিয়ে কাজ নেই? বিজেপির অনেকগুলো জেলা থেকেই তো এই গন্ডগোল হচ্ছে, তো আপনারা সংবাদ মাধ্যম খোঁজ নিলেই দেখতে পাবেন বিজেপির অনেকগুলো জেলাতেই এই প্রবলেম হচ্ছে, গন্ডগোল হচ্ছে, গোষ্ঠীবাজি হচ্ছে। এখানে তৃণমূল কি করবে? কেন করবে? কিসের জন্য করবে? ওই তো বিজেপি, তাই নিয়ে তৃণমূল কি মাথা ঘামাবে? আর তথাগত রায় তো ঘোষিতভাবে বলে গেছে কামিনী কাঞ্চন দিয়ে বিজেপি চলে, তো সুতরাং সেটাই প্রিন্টেড আকারে কেউ ভালো করে লাগিয়ে দিয়েছে সাজিয়ে গুছিয়ে, তৃণমূলকে টানছে কেন? এদিকে কলকাতা শহর জুড়ে দেখা গেল বিভিন্ন জায়গায় পোস্টার পড়ছে হিন্দুত্ব নিয়ে, যেভাবে বিজেপি করছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি এই নিয়ে পোস্টার সারা কলকাতা। দেখুন, আমরা আবার বলছি যে আমরা মূলত রুটি কাপড়ার মাখান, মানুষকে ভালো রাখা, এই পলিসিটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তৃণমূল কংগ্রেস সেই রাজনীতিটা করছে, সেই উন্নয়নটা করছে। কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের ভুল নীতি, মানুষের উপর চাপ পড়ছে তার প্রতিবাদ, কেন্দ্রের ষড়যন্ত্রের বিরোধিতা, বাংলার উন্নয়ন, আরো নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে মানুষের কাছে যাওয়া, এগুলো তৃণমূল কংগ্রেস করছে। তো যারা এইসবে থাকে না তারা অন্য অন্য সমস্ত ভেদাভেদের পোস্টার, ভেদাভেদের কথা বেশি বলে। সুতরাং আমরা তো সেগুলো চাই না, আমরা তো উন্নয়নেরটা চাই, সেটাই মানুষকে আমরা মনে করিয়ে দিই। কুণাল, এই বিষয়ে একটা যে আজকে যে পোস্টারগুলো ছিল সেখানে প্রশ্ন তোলা হয়েছে যে মোদীর মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী নেই কেন বাঙালি? তাহলে কি বিজেপি হিন্দুত্বকে রুখবার জন্য তৃণমূলের অস্ত্র বাঙালি আনা? ওরকম সেরকম আমরা ওইভাবে তো কোনো নির্দিষ্ট কোথায় কোন পোস্টারে কি আছে বলা মুশকিল, কিন্তু যারা এই মোদী সরকার এবং বিজেপি এরা মুখে বাংলা বাংলা বললেও এরা যে কতখানি বঙ্গ বিরোধী, বাংলার থেকে টাকা দেয় না, বাংলার টাকা নিয়ে যায় বাংলার থেকে কিন্তু বাংলার বকেয়া দেয় না, মানুষকে কাজ করিয়ে নিয়ে 100 দিনের টাকা দেয় না, আবাসের টাকা দেয় না, 1,70,000 কোটি টাকার বেশি বাংলার বকেয়া, এগুলো দেয় না, তো তারা এসে ওখানে বাংলার দরদি কথা বলতে যায়। এবং এমনকি বাংলা থেকে আমরা তো মজা করে বলি বারবার যে বাংলা থেকে আপনাদের যে কজন সাংসদ আছে তাদের মধ্যে কি একজনও পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য নয়? তো সুতরাং একটা পূর্ণমন্ত্রীও তো এই যে বিজেপি বাংলা বাংলা করে মুখে নাটক করতে যায় আর কাজে বাংলার বিরোধিতা করে, এই বিজেপির এমপিদের তো একটা মন্ত্রী হওয়ার, পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য বলেই মনে করে না মোদী সরকার। 14 সাল থেকে মোদী সরকার, আজকে 25 সাল, এখনো বাংলায় কোনো পূর্ণমন্ত্রী নেই। তো সুতরাং বিজেপিকে এখানে নম্বরই দেয় না, তারা এখানে এসে নাটক করতে যায়। বলছি কুণাল, যে সমস্ত বিধানসভাগুলোতে হিন্দিভাষী ভোটার বেশি বা ফ্যাক্টর হতে পারে, দেখা যাচ্ছে বিজেপি সেই বিধানসভাগুলোতে বাছাই করে করে সেখানে গিয়ে এখন থেকে স্পেস দিয়ে তাদের প্রচারের কাজ শুরু করছে। কোথাও কি গিয়ে বিজেপি হিন্দি ভাষাভাষীদের মানে কাছে টানার চেষ্টা করছে? দেখুন, একটা আলাদা দল, তাদের আলাদা কে কোথায় কি করছে তারা বলতে পারবেন। আমরা এইটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গে যারা থাকেন বাংলা ভাষায় কথা বলেন বেশিরভাগ মানুষ, কিছু অন্য ভাষার মানুষেরও আছেন, কেউ হয়তো হিন্দিতে কথা বলেন, কেউ উর্দুতে কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সকলকে গণতান্ত্রিকভাবে স্বাধীনভাবে তার নিজের সব অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার এই রাজ্যে প্রতিষ্ঠিত, এবং উন্নয়ন, বিভিন্ন বয়স মানুষ, পরিবারের কার্যত সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন স্কিমে তারা যারাই মনে করবেন তারা সেই সামাজিক সুরক্ষাটা পান। ফলে এখানে বিজেপি অমুক অংশকে প্ররোচনা দেব, অমুক অংশকে এই বলবো, অমুক অংশকে এই ফুসফুস করা মন্ত্র দেব, এগুলো তাদের সমস্ত নীতি হতে পারে, তার সঙ্গে উন্নয়নের কোনো সম্পর্ক নেই, সেটা মানুষ বোঝেন। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জি জামাই রাজসাক্ষী হলে তাদের কি পার্থদার আরো মানে দুর্দশা বাড়বে? কি করে বলবো, এভাবে বলা সম্ভব না। এটা আইনের ব্যাপার, বিচারের ব্যাপার। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই যা শুনেছি বা যা দেখছি যেটা বলছেন, কিন্তু আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়াটা মানে আমাদের তরফ থেকে কোনো বক্তব্য নেই, তার কারণ এটা আইনের বিষয়, বিচারের বিষয়, কোর্টে চলছে। এবার কার জামাই কার বিরুদ্ধে বা কি সাক্ষ্য দেবে সেটা সম্পূর্ণ তাদের বিষয়, এর সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই।
যে কমিশন স্বীকার করেছে যে এপিক নিয়ে তাদের ভুল এবং একই নম্বরে নয়া এপিক দেওয়া হবে এবং একই নম্বরে দুটো এপিক থাকলে একটা কার্ড বাতিল করা হবে এবং এই কারণে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারকে ক্ষমতাও দিচ্ছে তারা। এতে তাহলে তো এটা তো প্রকাশ্যে বোঝা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মারাত্মক অভিযোগটি তুলেছিলেন সেই অভিযোগের মান্যতা আগেও চাপে পড়ে নির্বাচন কমিশন দিয়েছিল, আজকে আরো স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ এই যে এপিক একই নাম্বারে একাধিক অন্য রাজ্যের ভোটারকে এ রাজ্যে ঢুকিয়ে দেয়া, মহারাষ্ট্র দিল্লিতে এই কাণ্ড করেছে, ওখানে কেউ ধরতে পারেনি, কিন্তু বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ধরে সকলের সামনে এটা প্রকাশ করে দিয়েছেন। অন্য রাজ্যের ভোটারকে সেম এপিক, দুজন সেম এপিক একাধিক রাজ্যের, কি করে হতে পারে? এইটা একটা বিরাট স্ক্যাম। এই স্ক্যামটা মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এনেছেন। ঘুরপথে বিজেপির ভোট মেশিনারিটাকে কিভাবে অপকৌশলে ম্যানিপুলেট করা যায় তার জন্য এই আধার কার্ড আর এই এপিক কেলেঙ্কারি করে বসে আছে, ভোটার তালিকার কেলেঙ্কারি। তো সুতরাং এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে, তৃণমূল কংগ্রেসের চাপে মেনে নিতে বাধ্য হচ্ছে নির্বাচন কমিশন, এবং আমাদের তরফ থেকে স্ক্রুটিনি সমস্ত রকম ভাবে অব্যাহত থাকবে। কিন্তু কমিশন যেভাবে এগোচ্ছে এই মুহূর্তে, তাতে কি মনে হচ্ছে স্যাটিসফ্যাক্টরি জায়গায় পৌঁছাতে পারবে? কমিশন চাপে পড়ে এগোচ্ছে। কমিশন হলো কি করে তারই তো সদুত্তর দিতে পারেনি। এটা তো রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে কিনা তারই তো সদুত্তর দিতে পারেনি। হতে পারে কি করে এটা যে অন্য রাজ্যের ভোটার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এসে ঢুকছে? এটা হয় কি করে? এটা তো অনলাইনে হয়েছে, ফলে এর সদুত্তর দিতে পারেনি। এখন ওরা চাপে পড়ে কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, আমরা পুরোপুরি ভরসা রাখছি না। মাননীয় মুখ্যমন্ত্রী, দলনেত্রী যা বলে দিয়েছেন, পাড়ায় পাড়ায়, বুথে বুথে, বাড়িতে বাড়িতে, ঠিকানায় ঠিকানায় আমাদের একেবারে চোখে দেখে স্ক্রুটিনি তৃণমূল কংগ্রেসের কর্মীরা অব্যাহত রাখছেন। আজ সুকান্ত এই প্রসঙ্গে বলছে যে এক বায়োমেট্রিকের কথাও বলা হোক, তাদের স্বচ্ছতা আসবে, আর সেকেন্ড হচ্ছে এপিক এবং আধার কার্ডের সংযুক্তকরণ হোক, তাতেই ভালো হবে। এবং প্রসঙ্গটা আজকে এটা নিয়ে বৈঠকও আছে কমিশনের সাথে। এ ব্যাপারে আমাদের বক্তব্য আমরা অতীতে বারবার জানিয়েছি, স্পষ্টভাবে জানিয়েছি। এখন যেখানে একটা বড় কেলেঙ্কারি ধরা পড়েছে, সেই জন্য এখন তার থেকে নজর ঘোরানোর জন্য বিজেপির নেতারা যা মুখে আসছে একটা বলে যাচ্ছেন। আসল কথাটা হচ্ছে, প্রথম দিন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তখন এরা আপত্তি করেছিলেন। আজকে নির্বাচন কমিশন স্বীকার করে নিচ্ছে একদম সঠিক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক কেলেঙ্কারিটাকে চিহ্নিত করেছেন, এবং যার জন্য আজকে সেগুলো সমস্ত রেকটিফাই করার কথা হচ্ছে। শৃঙ্খলা রক্ষণ কমিটির বিষয়ে আমি মন্তব্য করব না। বলছি বিজেপি শাসিত মহারাষ্ট্রে সেখানে দেখা যাচ্ছে আওরঙ্গজেবের সমাধি সেখান থেকে সরিয়ে নেওয়ার প্রতিবাদে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। আমরা আবার বলছি, দেখুন ইতিহাস, অতীত এটা একটা বিষয়। এখন আমরা আজকের দিনের মানুষের জীবনের প্রবলেমগুলো সলভ করব, নাকি কার কোথায় নাম বদলে, কোথায় অমুক করে, কোথায় তমুক করে? বিজেপির ন্যারেটিভটাই একটা অন্য ন্যারেটিভ তৈরি করতে চাইছে। বিজেপি সারা দেশের মানুষের আর্থিক পরিস্থিতি খুব খারাপ করে দিয়েছে। শ্রমজীবী মানুষের, নিম্নবিত্ত মানুষের, কৃষিজীবীদের, শ্রমজীবীদের। ফলে এই যে আর্থিক মানে চাপটা মানুষের উপর বাড়ছে, মধ্যবিত্তের অসম্ভব কষ্ট হচ্ছে। মূল্যবৃদ্ধি থেকে আরম্ভ করে সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী, পরিবহন, সমস্ত কিছুর দাম বাড়ছে। ওষুধ থেকে আরম্ভ করে ওদিকে স্বাস্থ্য বীমা, জীবন বীমায় জিএসটি বসিয়ে রেখে দিয়েছে বাবুরা। সাধারণ মানুষ, মধ্যবিত্ত, কৃষিজীবী, শ্রমজীবী, নিম্নবিত্ত মানুষ ছটপট করছে। তার থেকে নজর ঘোরাতে ওই রাজ্যে অমুকটা কেন তাকে বদলাই, ওটা অমুক সালে এত ছিল তাহলে আমরা ওখান থেকে কেন ওটা বদলাবো না, ন্যারেটিভ চেঞ্জ করতে চাইছে। আমরা এই ন্যারেটিভ চেঞ্জে ওদের এই প্ররোচনায় পা দেব না, এবং আমরা পরিষ্কার বলবো, আগে মানুষের মূল সমস্যা সারা দেশে রুটি কাপড়ার মাকান, বিজেপি তোমরা ক্ষতি করেছো, আগে মানুষের আসল বেঁচে থাকার রসদের ব্যবস্থা করো। অথচ প্রাইম মিনিস্টার পার্লামেন্টে আজকে বলছেন যে বহুত্বের মধ্যে একতাই হচ্ছে ভারতবর্ষের। ওরা মুখে এক, কাজে আর এক, ওদের কথার কোনো দাম নেই। ওরা মুখে এক বলেন, কাজে আর এক করেন। মুখে তারা যেটা বলেন, কাজে সেটা করেন না। ওরা একটা দৃষ্টিভঙ্গি থেকে এক শ্রেণীর মানুষকে নিয়ে তারা কাজ করেন। আবার দেখবেন কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা অনেকের বন্ধুরা, এক ফ্রেমে থাকা বন্ধুরা,
তারা ব্যাংক থেকে নিয়ে এদের সাহায্যেই কারা সব বিদেশ চলে যাচ্ছে। তো সুতরাং এরা এরা কাদের কথা বলেন, এরা এরা কোন মুখে কাদের কথা বলেন, কারা তাদের বন্ধু, কাদের মঙ্গল করতে চান? সাধারণ মানুষের জীবনযাত্রা তো হাঁসফাঁস করছে। ফলে মুখে প্রধানমন্ত্রী কি বললেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আসমুদ্র হিমাচল ভারতবর্ষের সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষকে একেবারে আর্থিক চাপের মধ্যে ফেলে দিয়েছে, কোণঠাসা করে দিয়েছে মোদী সরকার। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কোনোভাবে রিলিফ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সারা দেশে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষকে আর্থিকভাবে চরম কোণঠাসা করে দিয়েছেন এই মোদী সরকার। আর মুখে তারা এক এক কথা বলছেন, আর তারা আর্থিকভাবে সর্বনাশ করছেন, সামাজিকভাবে দেশটাকে নানা ধরনের বিষাক্ত ভেদাভেদের দিকে ঠেলে দিচ্ছে। কুম্ভ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন প্রাইম মিনিস্টার, এবং সেখানে বলছেন যে বিরোধীরা নানা কথা বলেছিল কিন্তু কুম্ভ আসলে একতার ছবি দেখিয়ে রেখে দিয়েছে। দেখুন, কুম্ভ নিয়ে কেন, কুম্ভ একটা ঐতিহ্য, কুম্ভকে সবাই শ্রদ্ধা করেছে, কেন খারাপ কথা বলা হবে? খারাপ কথা বলা হয়েছে কুম্ভকে আপনারা মৃত্যু কুম্ভ বানিয়ে দিয়েছেন। কেন? মিসম্যানেজমেন্ট, প্ল্যানিং এর অভাব, মনিটরিং এর অভাব, নজরদারির অভাব, ক্রাইসিস ম্যানেজমেন্টের অভাব। দলে দলে মানুষ পদপিষ্ট হয়েছেন, ডেথ সার্টিফিকেট নেই, পোস্টমর্টেম হয়নি, পাঠিয়ে দিচ্ছেন কোনোভাবে, আগুনের পর আগুন লাগছে, মৃত্যুর পর মৃত্যু হচ্ছে। এই অংশটার, এই ব্যর্থতাটার, প্রশাসনিক ব্যর্থতাটার সমালোচনা হয়েছে, ন্যায্য তো হয়েছে, ভবিষ্যতেও হবে। তার সঙ্গে কুম্ভকে কেউ কোথাও অশ্রদ্ধা করেছেন, অসম্মান করেছেন, এরম কোনো ঘটনা কোথাও ঘটেনি। আজকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুভেন্দু বলছেন যে রামনবমীর কথা এলেই মমতা বন্দ্যোপাধ্যায় চাপে পড়ে যাবে। একটুও চাপে পড়েননি, একটুও চাপে পড়েননি। যারা তৎকাল বিজেপি, পরে গেছে নব্য বিজেপি, তারা হঠাৎ একটু বেশি অন্য ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতে ভালোবাসেন। যেহেতু রুটি কাপড়ার মাকান, উন্নয়নের কথা তুললে তারা পিছিয়ে পড়বেন, তাই সেজন্য অন্য ন্যারেটিভ তৈরির জন্য তারা চেষ্টা করেন। আর এটা বেশি করেন এই তৎকাল বিজেপিরা। তৎকাল বিজেপি, আমি তো পরে বিজেপি হয়েছি, তাই আমার একটু জোরে 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 এসব কথা বলতে হবে, আমাকে তাই আরেকটু বেশি প্ররোচনা দিতে হবে, আরেকটু বেশি উস্কানি দিতে হবে, আরেকটু বেশি হুঙ্কার দিতে হবে। এটা তৎকাল বিজেপিদের বাধ্যবাধকতা থেকে বলছে। আবার বলছি, তৎকাল বিজেপিদের বাধ্যবাধকতা থেকে বলছে। আমার দাখিল করা মামলাতে এনআইএ তদন্ত হয়েছে, 85 জন এখনো জেলে আছে, এই রামনবমী উল্লেখ করে বলছেন। এইসব ওনারা এজেন্সিকে দিয়ে নানা রকম মামলা করিয়ে লোককে আটকে রাখেন। যেখানে ভোটের সময় দেখেন যে তৃণমূলের এলাকা, তৃণমূলের কর্মী, তাদের নাম কোনো না কোনো ম্যাটারে জুড়ে দেন, তারপর সিবিআই এনআইএ কে দিয়ে ডেকে তাদেরকে হুমকি দেন এলাকা ছেড়ে দেওয়ার, কাউকে জেলে আটকে রাখেন যাতে ভোটের সময় হয়। এই ভোট আসছে মানেই তো বিজেপির নানা হুঙ্কার, আর সিবিআই আর এনআইএ কে দিয়ে আমাদের লোকাল কর্মীদের বদনাম দিয়ে হ্যারাস করাটা এদের তো এটা নিয়মে দাঁড়িয়েছে। সেটা আবার গর্ব করে বলার কি আছে? তো লজ্জা, মানুষের উপর ভরসা নেই, এজেন্সিকে ব্যবহার করে কাজ করতে হয়। বেশ কিছুদিন ধরে একটা চর্চা চলছে, নওশাদ সিদ্দিকী তৃণমূলে আসতে চলেছেন বা আসতে পারেন বা একটা সম্ভব। আজকে শওকত মোল্লা বলছেন যে নওশাদ সিদ্দিকী আসলে তো ভালোই হয়, কোনো আপত্তি নেই, এমনকি শুভেন্দু অধিকারীও তৃণমূলে চলে আসতে পারেন। না, এটা এমনি কোনো, আমি কোনো মন্তব্যই করবো না, এটা কোনো মানে মন্তব্যের জায়গাই না। এটা যারা চর্চা করেছেন তারা বুঝবে না, আমি কেন এর মধ্যে দল কেন মন্তব্য করতে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, সাধারণ মানুষ সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। এবার বিভিন্ন এলাকায় যে জনপ্রতিনিধিরা আছেন তারা তো তাদের এলাকার মানুষের ভাইব্রেশনটা বুঝতে পারছেন, তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কে কখন কোন সিদ্ধান্ত নেবেন তাদের ব্যাপার। আবার সেই অনুযায়ী আমাদের দলের শীর্ষ নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবেন তাদের ব্যাপার। বিশ্লেষকরা বারবার বলছেন যে এই যে তৃণমূল কি তাহলে মুসলিম ভোট টার্গেট করছে এবং বিজেপি কি তাহলে অবাকালী হিন্দু ভোট টার্গেট করছে? এসব নিয়ে কোনো প্রশ্ন উত্তর দেব না, এসব নিয়ে কোনো প্রশ্ন উত্তর না। তৃণমূল ওইভাবে কোনো নির্দিষ্ট একাংশের ভোট টার্গেট করে না। তৃণমূল বাংলার প্রত্যেকটি পরিবারের, প্রত্যেকটি মানুষের আশীর্বাদ যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি থাকে
সেই জন্য সমস্ত রকম উন্নয়ন, সমস্ত রকম ভালো কাজের উপকারিতা বাংলার প্রতিটি পরিবারের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চায়। তৃণমূল কংগ্রেস একাংশকে টার্গেট করে ভোট ব্যাংক বলে এদেরকে একটু দেয়া ওদেরকে একটু দেয়া এরকম করে না। যখন কন্যাশ্রী পায় কোনো স্কুলের ক্লাসে তখন কোনো সেকশন অমুককে দেয়া হচ্ছে অমুককে দেয়া হচ্ছে হয় না। যখন লক্ষ্মীর ভান্ডার হয় অমুককে দেয়া হচ্ছে অমুককে দেয়া হচ্ছে না হয় না। তৃণমূল বাংলার প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষকে তাদের কাজ সুফল মুখ্যমন্ত্রীর স্কিমগুলোর উপযোগিতা যাতে প্রতিটি মানুষ পান সেই লক্ষ্যে চলে। বলছি আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছে যে নতুন করে ওবিসি সমীক্ষা হবে, মানে ওবিসি সার্টিফিকেট নিয়ে যে হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা গিয়েছিল তাতে রাজ্য সরকার আজকে জানিয়েছে। তাহলে কি মানে আগে বিষয়টা ভুল ছিল, মানে সমীক্ষাটা? আমি এ নিয়ে কোনো মন্তব্য নেই, সুপ্রিম কোর্টের ব্যাপার, সেখানে সরকার তার বক্তব্য জানিয়েছে, এটা প্রশাসনিক বিষয়, এখানে কোনো রাজনৈতিক মন্তব্য করবো না, বলতে পারবো না। আজকে একটা 107 কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জানি না। দলের লাইন কেটে দেওয়া হয়েছে। একটা বিষয় মানে শিব মন্দির ব্যবহার করতে দিচ্ছে না তপশিলি জাতি হওয়ার জন্য, এই বলতে বিষয়টা পারলাম না। হাইকোর্টে উঠেছে। তারা- সেখানে বিচারপতি বলছেন যে একটা মানুষ তার অধিকার পাবে না, এটা তো আগে বাংলায় ছিল না। তীর্থঙ্কর ঘোষ বিচারপতি, আগে এইসব বাংলায় ছিল না। আরে একটা মানুষ তার অধিকার পাবে না, সে যে হাইকোর্টের এক বিচারপতি কিভাবে আর একজনের অধিকার কাটছে সেটা আমি এখানে আর বলতে পারছি না। আজকে ফেসবুকে আপনি আমি ফেসবুকটা আমার ব্যক্তিগত, আমি এখানে বসে সেটা বলবো না। তবু এই না, কোনো কিছু নেই, আমি আছি সুখে, হাস্য মুখে, দুঃখ আমার নেই। কেন? মিটে গেল। থ্যাংক ইউ। দিলীপ ঘোষ আজকে বলছেন যে আমি এই রাজ্য সভাপতি দৌড়ে নেই, আমি শুধু লড়াইয়ে আছি, যেখানে পরিবর্তন চাই। হ্যাঁ, সেটা তাঁর ব্যাপার। দেখুন, দিলীপ ঘোষ তিনি তার কথা বলেছেন, এটা তো অন্য দলের ব্যাপার, বলতে পারবো না। তিনি বিজেপির একসময় সভাপতি ছিলেন, বিজেপির তারপর সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, সেখান থেকে তার দলই তাকে বারবার সরিয়েছে। তিনি মেদিনীপুরের সাংসদ ছিলেন, তাকে মেদিনীপুর কেটে দিয়ে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়েছে। ফলে তার দলের মধ্যেই তো তার বহু শত্রু রয়েছে যাকে যারা তাকে কাজ করতে দেন না। এটা তাদের ব্যাপার, তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করবো না। আরেকটা বিষয় বলছেন যে আমি মুখ দেখিয়ে বেড়াই না, ধর্ণা দিই না, কারো বাড়ির সামনে হাত জোর করে দাঁড়াই না, আমি পেটের জন্য রাজনীতি করি না। এটা সম্পূর্ণ তাঁর ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। এটা আসলে দিলীপবাবুকে, উনি অন্য দলের ব্যাপার, অন্য দলের ভেতরের ব্যাপার নিয়ে আমরা বলতে চাই না। কিন্তু এটা ঘটনা যে আমরা যেটুকু দেখেছি যে দিলীপ ঘোষকে যেভাবে বারবার বিজেপি অপমান করেছে, তো সেক্ষেত্রে তিনি হয়তো তার সেই জায়গা থেকে তিনি তার কোনো বক্তব্য রেখেছেন, কারণ তিনি রাজ্য সভাপতি ছিলেন এক সময়, সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, সেগুলো থেকে সরিয়েছে। মেদিনীপুরের এমপি ছিলেন, তাকে কেটে দিয়ে, তার অনিচ্ছায় কেটে দিয়ে দুর্গাপুরে পাঠিয়ে তাকে হারিয়েছে। ফলে সেই জায়গা থেকে দিলীপবাবু তার নিজের কথা বলেছেন, তিনি অন্য দলের নেতা, তার বিষয়ে আমি কোনো কথা বলবো না। এই আজকে যে বিজেপি বলছে একসঙ্গে লড়বো, মানে আজকে বিধানসভা, বিজেপির একসঙ্গে বলে কিছু হয় না। বিজেপি একটা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ ফুটি ফাটা দল, রোজ তাসের ঘরের মতো এক একটা কোণা ভেঙে পড়ছে, যত দিন যাবে আরো ভেঙে পড়বে। তো সুতরাং বিজেপির মিলেমিশে বলে কিছু হয় না। আর ওরা মিলে থাকুক, আলাদা থাকুক, ভোটে হারবে, কারণ বিজেপির আইডিওলজিক্যালি বাংলার মানুষ ওদের দৃষ্টিভঙ্গিটা পছন্দ করেন না। ওরা বঙ্গ বিরোধী, বঙ্গ সংস্কৃতির বিরোধী, বাংলাকে আর্থিকভাবে বঞ্চনা করে, বাংলাকে সম্মান দেয় না। ফলে বিজেপির কে একসঙ্গে বসে চা খেলো আর কে ঝগড়া করলো, বাংলার রাজনীতিতে তার কোনো ইম্প্যাক্ট নেই। না, থ্যাংক ইউ। আর এই চ্যাঙ্গুলার দিলীপ ঘোষ এটা কি প্রকাশ্যে বলেছে আবির? হ্যাঁ, না, বাইট নেই এটা।